অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বধের লক্ষ্যে লড়ছে বাংলাদেশের যুবারা। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ ভারত কোনো দলই, তবে লড়াই চলছে সমান তালে। সুপার রাইভাল ভারতের সঙ্গে পুরনো সব হিসেব ফাইনালেই কড়াই গন্ডায় বুঝে নিতে চায় মিঠু ফয়সাল রেনানরা। দুই দলের মরণপণ এই লড়াই গ্রুপ পর্বে এই ভারতের সাথে দেখাও হয়েছিল বাংলাদেশের, সেটা অবশ্য ড্র হয়। তবে এ যাত্রায় আর নির্ধারিত সময় স্কোর লাইন নিজেদের পক্ষে রেখেই শেষ করতে চায় লাল সবুজ বাহিনী। বয়সভিত্তিক পর্যায়ে সাফের আগের আসরেও বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল, তবে সেই ম্যাচটা টাই ব্রেকারে হারে টিম ইন্ডিয়ার কাছে। তাই এবারের ফাইনাল বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চ। বিশ্বকাপ খেলার আশা এখনো ফুরিয়ে যায়নি বাংলাদেশের মেয়েদের। পথটা কঠিন থেকে কঠিনতর হয়েছে কেবল, কিন্তু এত কঠিন বলে ওরা হাল ছেড়ে দেবে নাকি লড়বে বুক চিতিয়ে? বাংলার মেয়েরা এফসি এশিয়ান কাপে চায়নার বিপক্ষে লড়াইয়ের পথটাই বেছে নিয়েছে। থাইল্যান্ডের নন্থাবুরি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। রিপোর্টে বিস্তারিত। চিত্ত জেথা ভয়শূন্য উচ্চ জেথা শির, পরাজয়ে ডরে না বীর। ফেলে আসা সময় মরে গেছে আর এখনো জীবিত ইকুয়েশন, সেটা নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব-20 আসরে কোয়ার্টার ফাইনালের। প্রত্যেক গ্রুপ থেকে টপ 2 যাবে শেষ 8-এর লড়াইয়ে। সবগুলো গ্রুপের ভেতর দুটো বেস্ট থার্ড টিমও যেতে পারবে একই পর্যায়ে। এই গ্রুপে থাইল্যান্ড তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল বাংলাদেশের জন্য, কিন্তু সেখানেই ভুল করে হারতে হয়েছে 3-2 গোলে। কিন্তু মেয়েরা ভুল করেছে, ম্যাচ হেরেছে। তাই তো এবারে মেইনল্যান্ড চায়নার বিপক্ষে নামার আগে বজ্র মুষ্টি আটছে ওরা। জানা আছে লড়াইটা সহজ না, আর হারার আগে হার নয়, নিজেদের সেরাটা খেলতে হবেই। নেক্সট ম্যাচ আমাদের চায়নার সাথে, তো চায়না টিম মোটামুটি ভালো, তো আমরা তাদের সাথে ফাইট করব এবং আমরা রেডি তাদের সাথে ফাইট করার জন্য। পজিশন, শেপ, যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করাইছে। ফিনিশিং প্রবলেম ছিল আমাদের, সেগুলো নিয়ে কাজ করাইছে। বিশেষ কিছু নয়, থাইল্যান্ড ম্যাচের হারের পর রুটিন ওয়ার্কই করিয়েছেন পিটার বাটলার। আগের ভুলগুলোর সংশোধন, সেটা ধরে অনুশীলন, আর তার আগে রিকভারি সেশন। চায়নার বিপক্ষে হোমওয়ার্ক করা আছে আগেই, সেটা ধরেই ইংলিশ কোচের ট্যাকটিক্সে মাঠে করতে হবে এক্সিকিউশন। আপনারা জানেন চায়না তারা ওয়ার্ল্ড ফুটবল অনেক ভালো অবস্থান করছে, তাদের এগেনস্টে আমরা খেলবো। সো আমরা ডিফেন্ডিং শেপ, আমাদের সেট পিসগুলো নিয়ে কাজ করেছি, যাতে আমরা এই সেট পিসে বা ডিফেন্সের সিলি কোনো মিস্টেকে যেন আর গোল কনসিড না করি, আমরা ওইটার উপরই জোর দিচ্ছি বেশি। চীনের হাই ইন্টেন্সিটির অ্যাটাকিং থার্ডকে থামাতে হবে, সেই সাথে ধরে রাখতে হবে ডিফেন্সিভ শেপও। জানা কথা, পিটার খেলান হাইলাইন ডিফেন্স, সেখান থেকে উঠতে হবে কাউন্টার অ্যাটাকে। গোল না পেলেও আদায় করতে হবে সেট পিস। ওটা কিভাবে ডিল করতে হয় তা নিয়ে আলাদা প্র্যাকটিস সেশন হয়েছে চাইনিজদের বিপক্ষে ম্যাচের আগে। আর ফিনিশিং এর দুর্বলতা কাটাতেও লম্বা সময় স্কিল ট্রেনিং এ মনোযোগ দিয়েছে অর্পিতারা। 20 না পেরোনো তরুণীদের এই দলের মধ্যে আবার 10-12 জন জাতীয় দলের সদস্য আছেন। অভিজ্ঞতা আছে সিনিয়র এশিয়ান কাপে চাইনিজদের বিপক্ষে লড়ার, সেটা এবার কাজে লাগাতে চায় ওরা। বোঝাই যাচ্ছে লাল দুর্গের বিপক্ষে সবকিছুই কঠিন, ভীষণ কঠিন, কিন্তু অসম্ভব না। খালিদ জামিল, 71। একে একে 3 পরিচালকের পদত্যাগ, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড মহা চাপে। শনিবার দুপুর 2:30টায় গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। জোরগুঞ্জন পদত্যাগ করার পথে আরও একাধিক পরিচালক হাঁটছেন। বুলবুলের বোর্ড প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে এখনও কাটাতে পারছে না জটিলতা। নানা ইস্যুতে বোর্ড মিটিংয়ে হবে মহা গুরুত্বপূর্ণ আলোচনা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আপনাদের টোটাল আয়োজনের মধ্যে আইপিএল একটা ফ্লেভার আছে। ক্রীড়া সাংবাদিকদের একদিনের টুর্নামেন্ট দেখতে এসে রীতিমতো আইপিএল এর ফ্লেভার পেলেন এই বিসিবি পরিচালক। অথচ এই সময়টায় ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে সাংবাদিকদের ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পেশাদার ক্রিকেটারদের রুটি রুজি বন্ধ। আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড চরম ব্যর্থ। মিডিয়া কমিটির চেয়ারম্যান নিজেও কি বিব্রত? প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা যে হচ্ছে না, এটা নিয়ে কি বিব্রত কিনা আপনারা? এটা অবশ্যই বলতে পারেন, অবশ্যই চাপে। কারণটা হচ্ছে যে এই খেলাগুলো যত স্মুথ হবে, যত ভালো হবে, এটা আমাদের দেশের জন্য ভালো। এবং ধরেন এটা তো কোনো ক্লাবের জন্য কি ভালো যে কোনো লিগ না হওয়া, নিশ্চয়ই সেটা তাদের জন্য কিন্তু ভালো না। এখন আপনি যদি খেলতে না আসেন তাহলে তো আসলে এখানে জোর করে তো নিয়ে আসা যায় না কাউকে। বাট দিন শেষে যখন ক্রিকেটটা মাঠে না থাকে, সেটা তো আসলে বোর্ডের উপরও বর্তায়, আলটিমেটলি বোর্ডের উপরই বর্তায়। মানে এটা সলিউশন করতে না পারা, আদৌ কি আসলে প্রিমিয়ার ডিভিশন হবে আপনার কাছে মনে হচ্ছে? আমি চাই ডিভিশনটা হোক, প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলো হোক, এবং সেটার জন্য আমরা চেষ্টা করছি বা চেষ্টা করে যাব।
আমরা আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম, যেখানে কমেন্ট করে ইরফান শুক্কুর বলছেন সাবেক প্রিমিয়ার লিগ প্লেয়ার আমরা। জাকের আলীর এই স্ট্যাটাস আর ইরফান শুক্কুরের কমেন্টসই বলে দেয় ক্রিকেটারদের হতাশার গল্প। যদিও সিসিডিএম লিগের সূচি চূড়ান্ত করতে 8 এপ্রিল ক্লাবগুলোকে আলোচনার টেবিলে ডেকেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাতেও কি সমাধান আসবে? শনিবার বোর্ড সভা, যেখানে ডিপিএল নিয়ে হবে আলোচনা। বুলবুলের বোর্ড দিশেহারা, একে একে 3 পরিচালকের পদত্যাগ। শোনা যাচ্ছে দায়িত্ব ছাড়তে পারেন আরো একাধিক পরিচালক। চারপাশে এমন অফিস ফাঁস, এটাই নাকি হতে পারে বর্তমান বোর্ডের অনেকের শেষ মিটিং। 1-2 জন করে মোটামুটি 3 জন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করলেন। আমরা এমনও শুনছি আরো কয়েকজন করতে পারেন। হ্যাঁ, এই ক্ষেত্রে দুইটা বিষয়, কারণ যারা পদত্যাগ করেছেন তারা সবাই তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, তারা নিজেরা বলেছেন। সুতরাং এই জায়গা থেকে আমি বিব্রত না, তবে এটা কাঙ্ক্ষিত না, এটুকু আমি বলতে পারি যে এটা আমরা যেহেতু একটা টিম হিসাবে এখানে একটা বোর্ড শুরু হয়েছিল, সেটা থাকলে নিশ্চয়ই বোর্ডের জন্য ভালো হতো। সাম্প্রতিক সময় অনেকগুলো ঘটনা ছিল, অনেক ব্যাপার স্যাপার ছিল। সো ওভারঅল কালকের মিটিংয়ের এজেন্ডাগুলো কি এবং কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হচ্ছে কিনা সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংটা আসলে আগামীকাল হতে যাচ্ছে? আমার কাছে ঠিক সেটা মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেক মাসেই আমাদের একটা করে বোর্ড মিটিং হয়, তো সেই ধারাবাহিকতা একটা মিটিং। নিশ্চয়ই সেই মিটিংয়ে যে সকল আলোচনা এখন আছে বোর্ড সংক্রান্ত, তারপরে বোর্ডের কার্যক্রম সংক্রান্ত, বেশ করে হচ্ছে আপনার প্রিমিয়ার লিগ নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। শনিবার দুপুর 1টায় বিসিবির আলোচিত এই বোর্ড সভা নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান বোর্ডের অস্তিত্ব টিকিয়ে রাখা ইস্যুতে সমাধান খোঁজা, পরিচালকদের পদত্যাগ ইস্যু সহ নারী বিপিএল, বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত কমিটি, নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন রাইটস সহ অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হওয়ার কথা। নাহিয়ান বিন জসিম, 71। ক্রিকেট ফুটবলের মতো সার্ফিং দিয়ে বিশ্বমঞ্চে আলাদা জায়গা করে নিতে চায় বাংলাদেশ। সরকারের পক্ষ থেকেও মিলছে আশ্বাস, ভালো করলে দেয়া হবে ক্রীড়া ভাতা। সার্ফারদের চোখে তাই সেরাটা দেওয়ার স্বপ্ন। কক্সবাজারে 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আবু নাইমের রিপোর্ট। বোধ চোখের স্বপ্ন, সার্ফিংয়ে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াবে বাংলার ছেলেরা। এর জন্য চাই সরকারের সহায়তা আর বিশেষ পরিকল্পনা। কক্সবাজারে সেই আশ্বাসই দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাদেরকে স্বাবলম্বী করার জন্য একটি বন্দোবস্ত ব্যবস্থা আমরা করে দিতে পারবো। টুর্নামেন্ট বেস কোনো স্পন্সরের দিকে যাচ্ছি না, আমরা চাই যে স্থায়ীভাবে সমাধানের জন্য। যদি তারা সাফল্য অর্জন করে, ডেফিনেটলি তাদের ক্রিয়া ভাতার অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ। 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট ফুটবলের বাইরে যে খেলার খবরটুকুও পাওয়া যায় না, সেটা নিয়েই সরকারের তৎপরতা, যেন খেলাধুলায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশের সকল ফেডারেশনকে স্বাবলম্বী করে ফেডারেশনের অন্তর্ভুক্ত যত খেলোয়াড় বৃন্দ রয়েছেন সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে প্রত্যেকটি খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। ব্রাজিল আমেরিকায় প্রতিনিয়তই বাড়ছে সার্ফারদের সংখ্যা। সে তুলনায় পিছিয়ে বাংলাদেশ। কোনো কোনো ক্ষেত্রে সার্ফাররা অবহেলার শিকারও হয়েছেন। সেসব বিষয়ে জিরো টলারেন্স জারি করেছে সরকার। সবাইকে নিয়ে এক হয়ে লড়ার শপথটাই যেন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সরকার গঠনের 2 মাস পার হয়নি এখনো, এরই মধ্যে পিছিয়ে পড়া ফেডারেশনগুলো নিয়ে কাজ শুরু করেছে সরকার। বিশেষ করে সার্ফিং এর মতো এমন একটা ফেডারেশনের জন্য সরকারের এমন তৎপরতা বেশ প্রশংসনীয়। আগের তুলনায় এখন অনেক অনেক অপরচুনিটিস ওনারা প্রোভাইড করতেছে, এবং সেও একজন অ্যাসপেক্টম্যান, যে কারণে আমরা খুবই আশাবাদী সে আমাদের কিছু করে দিবে, এরকম আশা এর আগে আমাদের কখনো দেয়া নেই। বাংলাদেশকে বিশ্বমঞ্চে চেনানোর জন্য সার্ফিং বড় একটা সুযোগ হলেও এর আছে সীমাবদ্ধতা। সাধারণত ক্রিকেট ফুটবলের জন্য দেশের যে কোনো প্রান্তেই ভেন্যুর ব্যবস্থা করা যায়। সার্ফিং এর জন্য ব্যাপারটা একেবারেই ভিন্ন। পর্যাপ্ত ঢেউ না পাওয়া গেলে সার্ফিং করা সম্ভব নয়, তাই চাইলেও সারা দেশে খেলাটা ছড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে স্বপ্নটা ওদের চোখে জল জল করছে। সুযোগ এলে কক্সবাজার থেকেই ওরা লাল সবুজের প্রতিনিধিত্ব করবে। দেশের পতাকা সমুন্নত রাখার একটা সুযোগও যেন হাতছাড়া হতে দিতে চায় না ওরা। আবু নাইম, 71, কক্সবাজার। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও জমজমাট ক্লাব ফুটবল। শনিবার বিকেল 5:45 ওয়েম্বলির পথে এফএ কাপের শেষ 8-এ মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। লিগে 2 দফা হারের জবাব দিতে মরিয়া অলরেডরা, আর ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে সেমিফাইনালের দরজায় কড়া নাড়তে প্রস্তুত পেপ গার্দিওলার সিটি। জুবাই নূরের প্রিভিউ রিপোর্ট।
ইতিহাদ এবার যেন শুধু একটি স্টেডিয়াম নয়, রীতিমতো ঝড়ের কারখানা, যেখানে এক পাশ নীল বিদ্যুৎ, অন্য পাশ লাল দহন। একদিকে হালান্ডের হাতুড়ি, অন্যদিকে সালার ঝলক। ওয়েমলির টিকিট ঝুলছে মাঝ আকাশে, আর সেটি নামিয়ে আনতেই ইংলিশ ফুটবলের দুই জায়ান্ট নামবে নিজেদের সর্বস্ব নিয়ে। ম্যানচেস্টার সিটি যেন আবারও নিজেদের পুরনো ছন্দে। এক সময় মৌসুমটা তাদের হাত ফসকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল, কিন্তু ইএফএল কাপ ফাইনালে আর্সেনালকে 2-0 গোলে হারিয়ে পেপের দল যেন নতুন করে জেগে উঠেছে। নিকো ওরাইলির জোড়া হেডার ছিল শুধু গোল নয়, সিটির ঘুরে দাঁড়ানোর ঘোষণা। এখন তাদের সামনে আরেক মঞ্চ, আরেক পরীক্ষা, এফএ কাপে টানা 8ম সেমিফাইনালের হাতছানি। ঘরের মাঠে সিটির এফএ কাপ রেকর্ড শুনলেই প্রতিপক্ষের কাঁধে চাপে বাড়তি চিন্তার বোঝা। শেষ 4 মৌসুমে এই প্রতিযোগিতায় 21 ম্যাচের মধ্যে জিতেছে 19টি। টানা 17টি হোম জয়ের পর এবার ইতিহাস ভাঙার সুযোগ। লিভারপুলকে হারাতে পারলে এই প্রতিযোগিতায় সবচেয়ে দীর্ঘ হোম উইনিং স্ট্রিকের একক মালিক হবে সিটি। তার উপর সামনে আর্লিং হালান্ড। লিভারপুলের বিপক্ষে যার পায়ের শব্দ মানেই অ্যালার্ম। অলরেডদের বিপক্ষে শেষ 2 দেখাতেই জাল কাঁপানোর পাশাপাশি রেখেছেন গোল অবদান। এফএ কাপেও 11 ম্যাচে 9 গোল। তাই এই নরওয়েজিয়ান গোল মেশিনকে নীল শিবিরের যুদ্ধ ঘণ্টা বললেও ভুল হবে না। তবে লিভারপুলও এসেছে গল্প লিখতে। অলরেডদের জন্য এই ম্যাচের গুরুত্ব আরও বেশি, কারণ সামনে আছে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল। কিন্তু তার আগে সিটির বিপক্ষে এই লড়াই হতে পারে মৌসুমের মানসিক মোড় ঘোরানোর সুযোগ। আর বাস্তবতা হলো, এই মৌসুমে রূপালী স্বপ্নের সবচেয়ে বাস্তব দরজাগুলোর একটি এখন এফএ কাপ। তার উপর এই ম্যাচই সালার ক্লাব ছাড়ার ঘোষণার পর প্রথম পরীক্ষা। তাই আবেগের রংটাই এবার আলাদা। চোট কাটিয়ে তিনি ফিরতে পারেন, আর ফিরলে সেটি হবে শুধু লিভারপুলের জন্য সুখবরই নয়, ম্যাচের নাটকীয়তাকেও কয়েক ধাপ বাড়িয়ে দেবে। কারণ বড় ম্যাচের আলোতে সালা নামটাই আলাদা করেই জ্বলে। আর্নে স্লটের দলে অবশ্য ইনজুরির ছায়া আছে। অ্যালিসন নেই আরও গুরুত্বপূর্ণ কয়েকজন। তবু কাপের ম্যাচে হিসাব তো আর সবসময় কাগজে মেলে না। লিভারপুল জানে, ইতিহাস বলে তারা বড় মঞ্চে হঠাৎ করেই আগুন হয়ে উঠতে পারে। রেকর্ড বুকের পাতাও লিভারপুলকে পুরোপুরি নিরাশ করছে না। এফএ কাপে 2 দলের 7ম মোকাবিলায় নামছে তারা। প্রথম 2বার সিটি জিতলেও পরের 4বারই এগিয়েছে লিভারপুল। সবশেষ 2022 সালের সেমিফাইনালেও জয়ের হাসি ছিল অলরেডদের মুখে। আবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে শেষ 19 উপস্থিতির মধ্যে 17 বারই সেমিফাইনালে গেছে তারা। অর্থাৎ বড় মঞ্চে পথ হারানো এই দলের স্বভাব নয়। তাই লড়াইটা হবে যে সমানে সমান, সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রশ্নটা সহজ, সিটি কি ইতিহাদকে আবারও দুর্গ বানাবে, নাকি সালার আলোয় লিভারপুল লিখবে প্রতিশোধের লাল অধ্যায়? তবে উত্তরটা মিলবে 90 মিনিটের হাড্ডাহাড্ডি যুদ্ধের পরেই। জুবায়ের নূর, 71। 16 বছর তীর্থের কাকের মতো অপেক্ষার অবসান ঘটালো স্পেন। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে দ্য ইয়াংগেস্ট স্টার লামিন ইয়ামাল বুড়ো আঙুল দেখালো সুপারস্টার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো সবাইকে। 2026 বিশ্বকাপ জিতলো স্পেন। খবরটা শুনে চোখ কপালে উঠলেও ফুটবলের ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের বিচারে এবার ওয়ার্ল্ড কাপ জিতবে লা রোহরা। অপটার এই ভবিষ্যৎবাণীর খবর থাকছে তাজিন খন্দকারের রিপোর্টে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। কি হচ্ছে এসব? চারিদিকে লামিন ইয়ামালের জয়ধ্বনি, তবে অমরত্বের স্বাদ পেলেন দ্য ইয়াংগেস্ট। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছেন না স্প্যানিশ সেনসেশন। চারিদিকে শুধু লালের উৎসব। ফুটবলাররা কে যে কি করবেন কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না। মেক্সিকো, কানাডা কিংবা আমেরিকার মাটি আজ এক নতুন ইতিহাসের সাক্ষী। লিওনেল মেসির বিদায়ী বিষাদ কিংবা এমবাপ্পের হ্যাট্রিক সবকিছু ছাপিয়ে শিরোনামে এখন কেবল একটাই নাম, পেন। গ্যালারি ধসে পড়ার দশা, রেড সিতে পরিণত হওয়া গ্যালারি জানান দিচ্ছে তীর্থের কাকের মতো 16 বছরের অপেক্ষা আজ শেষ। দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপের শিরোপা উঁচিয়ে ধরার মাহেন্দ্রক্ষণ যে এটা। টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখে নিশ্চয়ই নিজের গায়ে একটা চিমটি কেটে নিয়েছেন আপনিও। আসলেই কি সত্যি নাকি শুধুই কল্পনা? এবার একটু দম নিন, একটু বিরাম দিয়ে মনোযোগ দিয়ে ভাবুন। এমন একটা মুহূর্তে সাক্ষী নিশ্চয়ই আপনিও হতে চেয়েছিলেন। বহু বছরের লালিত স্বপ্নটা যে হাতের মুঠোয়, কিন্তু ঘোর কেটে গেলে আপনি নিজেকে খুঁজে পাবেন রূঢ় বাস্তবতায়। কারণ এই শিরোপা জয় যে এখন শুধু মাঠের যুদ্ধ নয়, বরং এটা পরিসংখ্যানের লড়াইও। দুধের স্বাদ যে ঘোলে মেটে না। তাই তো ফুটবলের ডেটা জায়ান্ট অপটা দিল এক ভয়াবহ শক ওয়েভ।
ফুটবল অনিশ্চয়তার খেলা হলেও পরিসংখ্যান বলছে অন্য কথা। অপটার সুপার কম্পিউটার যেন আগে ভাগেই লিখে ফেলেছে স্প্যানিশ আর্মাডার এই আলটিমেট ডমিনেন্সের গল্প। যেখানে মেসি রোনালদোর শেষ সুযোগের রোমান্টিসিজম আছে, সেখানে অপটা বেছে নিয়েছে স্পেনের নিখুঁত টেকনিক্যাল ফুটবলকে। 15.83% সম্ভাবনা স্পেনের বিশ্বকাপ জয়ের। হ্যাঁ, এই গাণিতিক হিসেবেই এবার কপাল পড়তে পারে বাকি মহারথীদের। ফেভারিটের তালিকায় দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। 12.77% সম্ভাবনা নিয়ে তারা ছুটছে হ্যাট্রিক ফাইনালের খোঁজে। আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা এসে ঠেকেছে 10%। ইংল্যান্ডেরও আছে একই সম্ভাবনা, কিন্তু আসল চমকটা যে অন্য জায়গায়। হাতি গর্তে পড়লে চামচিকাও তাকে লাথি মারে। সেরা 5-এর বাইরে ছিটকে গেছে ব্রাজিল আর জার্মানির মতো পরাশক্তিরা। হেক্সা মিশনের স্বপ্ন দেখা সেলেসাওরা এখন তালিকায় 6ষ্ঠ স্থানে। কেন স্পেন শীর্ষে? কারণ তাদের ফুটবল যে এখন আর শুধু টিকি টাকা নয়, বরং এটা একটা লেথাল ওয়েপন। তারুণ্যের তেজ আর অভিজ্ঞতার মিশেলে অপটার অ্যালগরিদম বলছে 2026 হবে স্প্যানিশ পুনরুদ্ধারের বছর। এফিসিয়েন্সি ওভার ইমোশন, এটাই হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের মূল মন্ত্র। তবে শেষ ভালো যার, সব ভালো যে তার। অপটার এই প্রেডিকশন কি অক্ষরে অক্ষরে মিলবে, নাকি ফুটবল দেবতা আড়ালে বসে হাসছেন অন্য কোনো নাটকীয়তার অপেক্ষায়? তাজিন খন্দকার, ৭১। টানা 3টা ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থতার পর আলোচনা সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইতালি ফুটবলের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রোভিনা। আগামী 22 জুন ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হবে। ফিফা 2026 বিশ্বকাপে জায়গা করতে না পারায় আগেই ইতালির ক্রীড়ামন্ত্রী পদত্যাগের দাবি জানিয়েছিলেন দেশটির ফুটবল প্রধানের। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিলেও FIGC সদর দফতরে এক বৈঠকে ডেকে এরপর পদত্যাগের ঘোষণা দেন গ্রোভিনা। 2018 বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর কার্লো তাভেচিও পদত্যাগ করলে ইতালি ফুটবলের ফেডারেশনের দায়িত্ব নিয়েছিলেন গ্রোভিনা। আর তিনি দায়িত্ব নেয়ার পর 2022 ও 2026 টানা 2টি বিশ্বকাপের জায়গা করে নিতে পারেনি 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতি তীব্র সমালোচনার মুখে পড়ে ইতালি ফুটবল ফেডারেশন। একই দিনে ইতালি ফুটবলের ডেলিগেশন চিফের দায়িত্ব ছেড়ে দিয়েছেন জিয়ানলুইজি বুফন। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।